আমার স্বামীকে আমি আজও খুব মিস করি। জানি না সে আজ কোথায়। রচনা মামুন মেসে। বিয়ের 6 মাস পর আমার স্বামী সাজ্জাদের সাথে আমার ঝগড়া হয়। সাজ্জাদ কখনো ঝগড়া কিংবা জোরে কথা বলাটা একদম পছন্দ করতো না। সে খুব শান্ত স্বভাবের মানুষ। আমি ঘুরতে পছন্দ করি। একদিন অফিসের কাজের ঝামেলায় আটকে পড়ে সাজ্জাদ। বাসায় ফিরে আমাকে নিয়ে ঘুরতে না যাওয়ার কারণে আমি খুব জোর গলায় কথা বলি। সাজ্জাদ আমাকে একটা চড় মেরেছিল। পরদিন সকালে আমি অভিমান করে বাড়ি ছেড়ে আমার বাবার বাড়িতে চলে আসি। কিন্তু সাজ্জাদ রোজ অফিস ছুটি করে আমাদের বাসায় গিয়ে বসে থাকতো। একদিন আমি আমার বিছানায় হেলান দিয়ে বসে আছি। এমন সময় আমার মা এসে আমাকে বলল, তোর স্বামীর জন্য রোজ রোজ ভাত রান্না করব নাকি? প্রতিদিন রাতে এসে বসে থাকে, লজ্জা শরম কিছু নাই নাকি? সে কি ভাত চাইছে মা? না চাইলে তো আমরা বুঝি। তাছাড়া ড্রয়িং রুমে বসে থাকলে ডাইনিং রুমে বসে কিভাবে খাবার খাবো আমরা? আমার সঙ্গে যেভাবে কড়া কথা বলো সেভাবে ওর সঙ্গে বলতে পারো না মা? আমি তো পছন্দ করে বিয়ে করিনি, তোমাদের পছন্দের ছেলে। আমার হয়েছে যত জ্বালা। তোর বাবা নিজের রুমে বসে বকবক করে, সে নিজেও কিছু বলতে পারে না, কিন্তু তা না করে সবকিছু আমার উপরে। সত্যি করে বলো তো মা, তুমি আর বাবা আমাকে কি আর ওর সঙ্গে সংসার করতে দেবে না? পাগল নাকি তুই? তোর ডিভোর্সের সকল ব্যবস্থা করতে বলেছি উকিলকে। তাহলে কি আমি ওর সামনে গিয়ে আজকে সরাসরি বলে দেব যে আর কোনোদিন আমাদের বাড়ি যেন না আসে? তার ডিভোর্স পেপার সে বাসায় পেয়ে যাবে। বলবো মা? পারবি শাকিলা? সেটাই বলে দে। প্রতিদিন আর সহ্য করতে পারি না। ঠিক আছে, যাচ্ছি আমি। ড্রয়িং রুমে বসে বসে সকালবেলার পুরনো পত্রিকা খুলে পড়ছে সাজ্জাদ, আমার স্বামী। আমি তার সামনে যেতেই সে দাঁড়িয়ে গেল। বাসা থেকে চলে আসার পর এটাই আমাদের প্রথম দেখা। সে ঠিক প্রতিদিন আসে, কিন্তু আমি কোনোদিনই তার সামনে আসিনি। সেই চেহারা নেই, চোখগুলো কেমন কোটরে ঢুকে গেছে, সম্পূর্ণ পোশাক যেন অন্যরকম। এভাবে এর আগে কখনো দেখিনি ওকে। আমি বসতে বসতে বললাম, কেমন আছো? ভালো। চা নাস্তা করা হয়েছে? শুধু চা দিয়েছিল। তো বাসায় যাবে কখন? প্রতিদিন এত রাত করে বসে থাকো, বিরক্ত লাগে না? না, আর তোমার জন্য তো অপেক্ষা করি। তুমি সামনে এলে তো বসে থাকতে হতো না। আমার সঙ্গে তুমি কথা বলো না কেন? কথা বলতে ইচ্ছে করে না তাই বলি না। তোমার নাম্বার বন্ধ করে রেখেছো। হ্যাঁ, তাহলে বুঝতেই পেরেছো তোমার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছা নেই বলেই তো বন্ধ। আমার ভুল হয়ে গেছে। কিসের ভুল সাজ্জাদ? তাহলে আমাকে রেখে কেন এখানে আছো? তুমি কি আমার সঙ্গে থাকবে না শাকিলা? না সাজ্জাদ, তুমি তো জানো সরাসরি কথা বলা আমার বেশ পছন্দ। আজও তোমার সামনে আসার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু তুমি প্রতি রাতে এসে এসে বসে থাকো, ব্যাপারটা বিশ্রী লাগে। আমার কি করা উচিত? তুমি জানো হয়তো মা বাবা সবাই তোমার প্রতি খুব বিরক্ত। হ্যাঁ জানি, কিন্তু তুমি তো আমাকে পছন্দ করো, ভালোবাসো, তাই আসি। যদি বলে আমিও তোমার প্রতি খুব বিরক্ত, তবে কি আর আসবে না? মনে হয় আসবো না, কিন্তু আমি জানি তোমার কোনোদিনও বিরক্তি আসবে না। তোমার জানায় ভুল আছে। আমি তোমাকে এখন খুবই বিরক্ত মনে করি। না হলে অনেক আগেই তোমার সঙ্গে চলে যেতাম, না হলে একা একা বাসায় যেতাম চুপচাপ। একটা কথা বলবো? বলো। তুমি আর এসো না। বাবার এক বন্ধুর সঙ্গে বাবা আমাদের বিষয়ে কথা বলেছে। তিনি মনে হয় শীঘ্রই ডিভোর্সের সকল কাগজপত্র নিয়ে আসবে। ও, তোমার ইচ্ছেতে? হ্যাঁ। আমি কি আমার অপরাধ জানতে পারি? তোমার কোনো অপরাধ নেই, তুমি অতিরিক্ত ভালো মানুষ, আর সেটাই তোমার সমস্যা। তবে বাবার সমস্যা হচ্ছে তোমার কারণে নাকি বাবার অফিসে একটা সমস্যা হয়েছে। হ্যাঁ, কিছুটা। আমাদের একটা কাজ তোমার বাবার অফিসের করার কথা ছিল। তাদের কাজের মান ভালো নেই, তাই আমি কাজটা অন্য কোম্পানিকে দিতে বলেছি আমাদের স্যারকে। তোমার কি উচিত ছিল না বাবার কথা শোনা? কাজের সময় কাজ, বাসায় এলে শ্বশুর জামাই সম্পর্ক, তাই আগেই কাজ। এটাই সমস্যা। যাই হোক, আমি তোমার কাজের প্রতি শ্রদ্ধা করি, তাহলে আমার সঙ্গে চলো। সেটা সম্ভব না, আগেই বলেছি। বাবা যেমন সমস্যা তার অফিসে, আমারও তেমন কিছু সমস্যা আছে বাসাতে, তবে বলতে চাই না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন চলে যাও, আর কোনোদিন আসার দরকার নেই। ভাত খেয়ে যাই? না, বাসায় গিয়ে খেও। তোমার জন্য এখানে অতিরিক্ত রান্না করা হয় না। তোমার জন্য তো হয়, সেখান থেকে না হয় একটু খেতে দিলে। সাজ্জাদ, অদ্ভুত কথাবার্তা সব। আচ্ছা সরি, এমনিতেই ফাইজলামো করেছিলাম। তো ভালো থেকো সব সময়। সাজ্জাদ উঠে দাঁড়িয়ে গেল, দরজা খুলে একাই বের হয়ে গেল। আমি দরজা বন্ধ করার জন্য এগিয়ে গেলাম। পেছন থেকে ডাক দিয়ে বললাম, বাসায় রান্না করো নাকি হোটেলে খাও? সাজ্জাদ ঘুরে তাকালো, বলল, কোনোটাই না। হোটেলের খাবার সহ্য হয় না, আর বাসাতে কেন যেন রান্না করতে ইচ্ছে করে না। সারাদিন শুকনো খাবার খেয়ে চলে যায়, আর রাতে তো তোমাদের বাসায় খেতাম। আজ থেকে অন্য ব্যবস্থা করতে হবে। সাজ্জাদ সিঁড়ি বেয়ে নিচে চলে গেল। আমি দরজা বন্ধ করে
নিজের রুমে চলে গেলাম। ঘন্টাখানিক পর বাবার চিৎকারে রুম থেকে বের হলাম। বাবা বলল, ইচ্ছে করেই চাবি ফেলে গেছে, চাবি নেবার বাহানা ধরে আবার আসবে। বললাম, কি হয়েছে বাবা? সাজ্জাদ চাবি ফেলে গেছে মনে হয়। তাহলে চিৎকার করছো কেন? এলে আবার দিয়ে দেবে, তাতেই তো হয়ে যায়। কোনো দরকার নেই, চাবি নিচে গিয়ে দারোয়ানের কাছে রেখে আসবো, সে এলে দারোয়ান থেকে চাবি দিয়ে দেবে। আমি চুপচাপ রুমে গেলাম। বাবা চাবি নিয়ে নিচে চলে গেছে। অন্ধকার রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে জীবনের হিসাব মেলাতে লাগলাম। রাত বাজে 2টা। দরজা খুলে নিচে গেলাম। দারোয়ান ভাই বসে বসে ঝিমাচ্ছে। আমি তাকে ডাক দিতেই তিনি ধরফরিয়ে উঠলেন। কে কে? ভাইজান, আমি শাকিলা। ও তুমি? ভাইজান, আমার হাজবেন্ড এসেছিল? না, আসেনি এখনো। যদি আসে তাহলে তাকে চাবি দেওয়ার সময় বলবেন আগামীকাল সকালে আমি বাসায় যাব, সে যেন সকালবেলা আমাকে নিতে আসে। বাসায় যেতে হবে না, রাস্তায় দাঁড়ালেই হবে। আচ্ছা। এমন কথা বলে আমি চলে গেলাম। সকালবেলা মায়ের ডাকে ঘুম থেকে উঠে শুনি বাড়ির দারোয়ান ভাই আমাকে ডাকছে। আমি মনে মনে ভাবলাম যে সাজ্জাদ হয়তো চলে এসেছে আমাকে নিতে। নিশ্চয় সে নিচে দাঁড়িয়ে আছে আমার জন্য। কাপড় চোপড় টুকটাক রাতেই গুছিয়ে রেখেছি। কোনো রকমে হাত মুখ ধুয়ে ব্যাগ নিয়ে বের হলাম। মা অবাক হয়ে তাকিয়ে রইল। পেছন থেকে বাবা ডাকছে। আমি শুধু বললাম, নিজের সিদ্ধান্তটা নিজে একটু নেব। নিচে এসে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে, সাজ্জাদ আসেনি। ভোরবেলা এসে একটা চিঠি রেখে গেছে। দারোয়ান ভাই সেটাই দেবার জন্য আমার খোঁজ করছেন। তেমন কিছু লেখা নেই, শুধু লেখা আছে, অনেক দিনের ইচ্ছে ছিল ব্যস্ত শহর ছেড়ে কোনো এক নদীর চরে কিংবা জঙ্গলে ঘুরে বেড়াবো। আজ সেই ইচ্ছে পূরণ করার উদ্দেশ্যে রওনা হলাম। বাসার সবকিছু তোমার নিজের হাতে গড়া, সেগুলো তুমি গ্রহণ করে নিও। একটাই আফসোস, তুমি কেন আমার সঙ্গে এমনটা করলে সে উত্তরটা জানতে পারিনি। চিঠি পড়ার পরপর আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। বিবেক আমাকে চিৎকার করে বলতে লাগলো, সাজ্জাদ তার ভুল স্বীকার করে যতবার তোর কাছে এসেছিল ততবার তুই অভিমানটাকে প্রাধান্য দিয়ে অবহেলায় তাকে দূরে ঠেলে দিয়েছিস। একটা কথা কি জানিস তো, যে দিন যায় সেদিন কি আর ফিরে আসে? আসে না, শুধু থাকে স্মৃতি। সুপ্রিয় বন্ধুগণ, গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ।